রবি চলে আসছো? জি স্যার। চলো অফিসে যাবে এখন। স্যার আমি না মানে কোনো মানে নেই। আমি আগের রবিকে চাই, যে নিজের কাজে নিজেই এক্সপার্ট। স্যারের সাথেই অফিসে আসলাম। আমাকে দেখে সবাই অবাক নয়নে তাকালো। সেদিনের পর আর আসিনি, বেতনের টাকা নিতেও না। নিজের অধপতনের জন্য আমি নিজেই তো দায়ী। যে ভালোবাসার মূল্য দিতে জানে না তাকে ভালোবাসছি। ওকে বোঝানোর জন্য কত কিছুই না করেছি। সেদিন চিঠিটা সবার সামনে পড়ার পরে অনেকভাবে নিজের ভালোবাসাটাকে বোঝানোর চেষ্টা করি, কোনো লাভ হয়নি। স্যার দেশের বাইরে থাকার কারণেই আমাকে চাকরিটা ছাড়তে হয়েছিল, না হলে তখনই একটা সুযোগ অন্তত পেতাম। স্যারের সাথেই স্যারের কেবিনে ঢুকলাম। স্যার কাকে যেন ফোন করে আসতে বললেন। কিছুক্ষণ পরেই মিম আসলো। আমাকে দেখে তো ওর চোখ চড়ক গাছে। ভাবছে হয়তো স্যারের হাত পা ধরে চাকরিটা ফিরে পেতে চাইছে। মিম, তুমি যে ওকে অফিস থেকে বের করে দিয়েছো, আমাকে জানিয়েছো? আসলে স্যার, ওনার কাজে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আর আপনিও বাইরে ছিলেন, তাই বাধ্য হয়েই। তাই বলে আমাকে জানাবেও না? এতদিন ওর পাগলামিগুলোই দেখেছো, এখন রেডি হও ওর কাজগুলো দেখার জন্য। যাও নিজের কেবিনে। আর এবার আমি ওকে নিজে নিয়ে আসছি, ওর সব দায়িত্ব আমার। মিম চলে গেল। আমিও চলে এলাম নিজের ডেস্কে। নিজের ভেতরে একটা জেদ চেপে গেল। এই মেয়েকে বোঝাতেই হবে আমি কি জিনিস। আর যে আমার জন্য তারই কর্মচারীকে চ্যালেঞ্জ করলো, তার সম্মানের কথাও ভাবতে হবে। বেশ কয়েকটা ফাইল জমা আছে। ঝটপট কাজে নেমে পড়লাম। বিকেলে পিয়ন চাচাকে দিয়েই ফাইলগুলো মিমের রুমে পাঠিয়ে দিলাম। এখন থেকে আমি আর ওর রুমে যাব না। নিজের জেদ আর মিমের প্রতি একটা অন্যরকম অনুভূতি নিয়েই নিজের কাজ করে যাচ্ছি। অন্যরকম বলতে ঘৃণা জাতীয় কিছু। কয়েক মাসের মাঝেই প্রমোশন পেলাম। নিজের কাজের প্রতি আরও বেশি করেই জোর দিলাম। অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। মাথায় একটা বুদ্ধি এলো। নীরার সাথে বেশি বেশি মেশা শুরু করলাম। দেখি মিমকে একটু জ্বালানো যায় কিনা। ও, নীরা আমাদেরই কলিগ। একে আমার প্ল্যানের কথা বলতেই ও রাজি হয়ে গেল। বেশ কিছুদিন পরেই খেয়াল করলাম মিম বেশ ভালোভাবেই আমাদের লক্ষ্য করছে। তার মানে ওষুধে কাজ করছে। এতে আমরা আরও বেশি করেই মেশা শুরু করলাম। নীরা শুধু বলে, বেচারিকে জ্বালাই কি যে মজা পান। আমি শুধু মুচকি হাসি। এখন মিম আমার দিকে লক্ষ্য রাখে, কাছে আসার চেষ্টা করে। আমিও সুযোগটা আরেকবার কাজে লাগাই। ওকে আমার কাছে আসার সুযোগ করে দেই। আমার ওর নীরার প্ল্যান সম্পর্কে ও ধারণা করে নিয়েছে। ধীরে ধীরে আমার প্রতি কেয়ার নিতে শুরু করেছে। এখন আমার জন্য ও বাসা থেকে নিজে রেঁধে নিয়ে আসে। দুপুরে একসাথে খাই। এখন বুঝতে পারি মিম আমার ওপর অনেকটা দুর্বল হয়ে পড়েছে। বাড়ি মা বাবা ও নিজুমের জন্য টিকতে পারি না। বিয়ে কর বিয়ে কর, কবে বিয়ে করবি। তাই গোপনে মিমের সকল তথ্য জোগাড় করে মা বাবাকে বলে দিলাম। সে মতন বাবা মা বিয়ের সব ব্যবস্থা করে ফেললো। আংটি পরিয়ে দিয়ে এলো। বাবা মা তো সেই খুশি। সবচেয়ে বেশি খুশি নিঝুম। সে ভাবছে তার দলে একটা লোক পাবে, যে তাকে সাপোর্ট করবে আমার বিপক্ষে। ননদ ভাবি যেমন হয় আর কি। পরের দিন অফিসে আসতেই মিম আমার কেবিনে হাজির। কি হলো, তুমি হঠাৎ আমার কেবিনে? কিছু কথা আছে আপনার সাথে। বলো। আমার বিয়ে ঠিক করেছে পরিবার থেকে। কি মজা করছো? মজা নয়, সত্যি। এই দেখো, আংটিও পরিয়ে গিয়েছে। এ তো আমার পছন্দ করা আংটি। অনেকক্ষণ চুপ থেকে বললাম, বিয়ে করে নাও আর আমাকে দাওয়াত দিও। অনেকদিন পর বিয়ে খাবো। কি বললি? আমার বিয়ে খাওয়া? হ্যাঁ, কলিগের বিয়ে খাবো না? যদি দাওয়াত না দিতে চাও তবে দিও না। তুমি কি সত্যিই কিছু বলবে না? আমি কি বলবো? জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি কি আমাকে ভালোবাসো না? বাসতাম।
বাসতাম মানে? কোনো মানে নেই, এখন আসতে পারো, অনেক কাজ আছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব আমি। মরবে না, ঠিকই বেঁচে থাকবা। আর মৃত্যু কোনো সমাধান নয়। বেশ কিছুক্ষণ ওভাবে তাকিয়েই রইল আমার দিকে। চোখে পানি টলমল করছে। কোনো রকমে চোখের পানি আটকে চলে গেল। অফিসের সবাইকেই গোপনে দাওয়াত দিয়ে দিলাম, যাতে করে মিম জানতে না পারে যে ওর বিয়ের দিনই আমারও বিয়ে। তবে একটা জিনিস, ওর যার সাথে বিয়ে তার নামটাও জানে না দেখছি। থাক, পরেই না হয় জানবে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। মিম অফিসে এসে কেমন যেন গোমরা মুখ করে বসে থাকে। অফিসের সবাইকে দাওয়াত দিয়ে এক পর্যায়ে আমাকেও দাওয়াত দিল। যাক, অবশেষে দাওয়াতটা দিলে। ভাবছিলাম দিবে না। দিলাম, তবে আপনি আসবেন না দয়া করে। আমি না আসলে তো তোমার বিয়েই হবে না। মানে? বিয়ের কার্ড থেকে বরের নামটা দেখিয়ে বললাম, দেখো, আমি না আসলেও আমার নামের কেউ একজন তো আসবেই। বলে হাসতে লাগলাম। রাগ করে চলে গেল পাগলিটা। অবশেষে আজ আমাদের বিয়ে। কিন্তু দুঃখের বিষয়, অফিসের সবাই আমার পক্ষ থেকে বিয়েতে যাবে। মিমের পক্ষে শুধু নীরাকে পাঠানো হয়েছে। হয়তো ও সবাইকে দেখে ভাববে ওর বিয়ে খাইতেই আসছে। বরযাত্রী সহ মিমদের বাড়ি পৌঁছালাম। কাজী বিয়ের কাজ শুরু করলেন। যথাসময় বিবাহ সম্পন্ন হলো। আমি জীবিতদের লিস্ট হইতে নিজের নাম প্রত্যাহার করে বিবাহিতদের লিস্টে অন্তর্ভুক্ত করলাম। বিদায় আদায় নিয়ে বউ সাথে নিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে আসতেই নানা রকম আনুষ্ঠানিকতা শেষ করতেই সন্ধ্যা। একটু ফ্রেশ হয়ে বন্ধুদের মিলে আড্ডা দিলাম। 11টার দিকে এক ভাবির আগমন। বললেন, এই যে নতুন জামাই, বন্ধুদের সাথে আড্ডা দিলে হবে। ওইদিকে যে নতুন বউ বাসর ঘরে অপেক্ষা করছে। কি আর করা, ওদের বিদায় দিয়ে রুমে এলাম। আসার আগে ভাবির সেই রকমের কিছু বাণী। সব কথার এক কথা, দেবরজি, বিলাই মারা চাই চাই। অন্যদিকে মিম যখন জানতে পারবে আমার সাথেই ওর বিয়ে হয়েছে আর আমার সব পরিকল্পনা, তখন এই ঘরে আমার জায়গা হবে কি না তাই ভাবছি। দরজা ঠেলে ভেতরে গেলাম। দরজা আটকে এগোতেই মিম এসে সালাম করলো। এরপর এক গ্লাস দুধ এনে আমার হাতে দিল। এখন পর্যন্ত কোনো কথাই বলিনি, আর মিমও আমাকে দেখেনি। দুধ অর্ধেক খেয়ে বাকিটা মিমের দিকে বাড়িয়ে দিলাম। এই নাও, এটুকু তুমি খাও। এবার মিম নড়ে উঠল, ঘোমটা তুলে আমার দিকে তাকালো। আমাকে দেখতেই তেলে বাগানে জ্বলে উঠল। বলল, আপনি এখানে? আমার ঘরে আমি ছাড়া কে থাকবে? বলেছিলাম না, আমি না আসলে তোমার বিয়েই হবে না। সব আমার পরিকল্পনা। আমার কাছে যদি আসার চেষ্টা করেন না, তবে খবর আছে। রাত বাজে 11:30। এখন টিভিতে খবর দেখতে পারবো না, আর বাংলাদেশের খবর আমি দেখি না। কিসের খবর? সময় হলেই দেখতে পাবা। বলেই চেঞ্জ করতে চলে গেল। চেঞ্জ করে এসে ধপাস করে শুয়ে পড়ল। আমিও চেঞ্জ করে এসে শুয়ে পড়লাম। ওকে রাগাতে মাঝে কোলবালিশ দিয়ে দিলাম। মাঝে কোলবালিশ তো মনে থাকে যেন। থাকবে থাকবে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম ভাঙতেই বুকের ওপর ভারী কিছুর অস্বস্তি অনুভব করলাম। চোখ খুলে দেখি মিম বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। কিছু চুল এসে পড়েছে ওর মুখের ওপর। সকালের হালকা আলোটা মিমের মুখের ওপর পড়ায় মুখটার মায়া যেন হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। আর মুখের ওপরে ঝুলে পড়া চুলগুলো মুখের ওপর আলো ছায়ার খেলা তৈরি করছে। বাইরে থেকে নিঝুম পেতনিটা দরজা ধাক্কাচ্ছে। আবার তার শব্দেই মিমের ঘুমটাও ভেঙে গেল। সাথে সাথে, কি মহারানী, খবর কই? আর আমার বুকের ওপর মাথা দিয়ে ঘুমানো কেন? আমার যেখানে ইচ্ছা মাথা দিয়ে ঘুমাবো, তাতে তোমার কি? বাহারে, আমার বুকের ওপর ঘুমাবে আর আমাকে উল্টো ঝাড়ি?
জারির দেখছো কি, এই তো শুরু। আমিও শেষটা জানি কিন্তু। হঠাৎ নিঝুম এসে বলল, ওই, তোমাদের ঝগড়া থামাবা সকাল সকাল, না লোক জড়ো করবা? এবার উঠে বাইরে এলাম। নিঝুম আবার বলল, কিরে ভাইয়া, ঝগড়া শেষ হলো? আমি বললাম, হলো। ফ্রেশ হয়ে নাস্তা করলাম। দুপুরে মিমদের বাড়ি থেকে আমাদের নিতে আসলো। তাদের সাথে মিম পরিচয় করিয়ে দিল। আদর আপ্যায়ন শেষে তাদের সাথে মিমদের বাড়ি এলাম। রাতের খাবার খেয়ে মিমের রুমে এলাম। ঘুমাবো এখন, কিন্তু মিম শুরু করলো বাসরাতের মতোই। আমি শুনছি আর মিটমিট হাসছি। এই তো কেবল শুরু, এই খুনসুটি যে চলতেই থাকবে। তবে আশা একটাই যে আমার ওপর দিয়ে জিতে যেতে পারবে না মিম। পারলে বাসরাতে আমাকে বাইরেই থাকতে হতো, বা কঠোর কোনো শাস্তি পেতে হতো, যার কিছুই হয়নি। আমিও সৃষ্টিকর্তার কাছে এটুকুই চাই, এই পাগলিটার সাথে খুনসুটি করে যেন জীবনটা পার করে দিতে পারি।